Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকে কিন্তু ন্যারেশন চেঞ্জের এটা 3 নম্বর ক্লাস। আমরা কিন্তু অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কগুলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং ওই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের কোনো রকম ন্যারেশন চেঞ্জে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এবার অলরেডি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর আমরা শিখে ফেলেছি। আজকে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ। চলো শিখে নিই। এবং আজকের ক্লাসটা দেখলে এরপরে আর এমন কোনো কোয়েশ্চেন থাকবে না যেটা তোমরা পারবে না ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। চলো ক্লাসটা দেখি তাহলে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আগে বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেসব সেন্টেন্স গুলোতে আমরা কোনো আদেশ বোঝাই, কোনো অনুরোধ বোঝাই, রিকোয়েস্ট বোঝাই, কমান্ড বোঝাচ্ছি, রিকোয়েস্ট বোঝাচ্ছি এবং কোনো উপদেশ বা অ্যাডভাইস বোঝাই, সেই সেন্টেন্স গুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি যদি কাউকে বলো যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে তুমি তাকে প্লিজ বলছো, অর্থাৎ অনুরোধ করছো কোনো কিছু করার জন্য। এই বাক্যটা হয়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার তুমি যদি বলো যে শাট দ্য ডোর, সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সেখানে অর্ডার বা কমান্ড বোঝাচ্ছে। বা তুমি কাউকে উপদেশ দিতে পারো যে যে কোনো রকমের, যে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, এই ধরনের। তো এটাকে একটুখানি এবার আমরা ন্যারেশন চেঞ্জ করবো, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করব। তার আগে একটু দেখে নিই কমান্ড। ঠিক আছে, এই কমান্ডকে আমরা আর কি বলতে পারি? অর্ডার। কমান্ড বা অর্ডার, এই কমান্ড বা অর্ডারের উপর ন্যারেশন চেঞ্জের নিয়মটা আগে দেখি। কোয়েশ্চেনে বলছে রতন বাবু said to the man leave the house at once। শুনেই মনে হচ্ছে যে রতন বাবু কোনো একজনকে, একটা মানুষকে অর্ডার করছে যে লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স। এটা কি করে করব? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে said to কে কিসে পরিবর্তন করেছি? told এ। ইন্টারোগেটিভে asked বা inquired of এ। কিন্তু যখন আমরা দেখছি যে কোনো সেন্টেন্সে অর্ডার বোঝাচ্ছে, আর এটা সব থেকে বোঝার উপায় কি? প্রথমেই কিন্তু ভার্ব থাকবে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই ভার্ব থাকবে, না হলে রিকোয়েস্ট থাকলে প্লিজ থাকবে, আর না হলে কোনো কিছু যদি বারণ করে ডোন্ট থাকবে। এইগুলোর মধ্যেই কিন্তু তোমরা পাবে। তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার বোঝাচ্ছে। তাহলে এই said to টা যদি অর্ডার বোঝায়, তাহলে এক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু দ্যাট বা এগুলো লিখবো না, আমরা লিখবো মানে told লিখবো না। তাহলে আমরা কি লিখবো? রতন বাবু said to এর পরিবর্তে একটা অর্ডার্ড লিখবো। অর্ডার্ড, কাকে অর্ডার করছে? দ্য ম্যান। এবার যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কিন্তু কোনো রকম দ্যাট বসাবো না ইনভার্টেড কমা তুলে, বা আমরা ইন্টারোগেটিভে যেরকম WH ওয়ার্ড বা ইফ বসাচ্ছিলাম সেগুলো কিন্তু বসাবো না। এক্ষেত্রে আমরা একটা টু বসাবো। কেন বসাবো? কারণ যেহেতু এই স্পিচটা, রিপোর্টেড স্পিচটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাই আমরা টু লিখলাম। এবার রিপোর্টেড স্পিচটা তুলে দিয়ে এখানে আমরা বাকিটা লিখে দেব, টু লিভ দ্য হাউস at once। দেখো এতটাই সোজা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বললাম? যখন অর্ডার বোঝাচ্ছে, রতন বাবু অর্ডার্ড দ্য ম্যান টু লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স। এবার চলো একটা রিকোয়েস্ট দিয়ে দেখি যে সেন্টেন্সটা কিভাবে হবে। সুনীল said to শিশির প্লিজ লেন্ড মি সাম মানি। এক্ষেত্রে প্লিজ বলছে, অনুরোধ করছে, তাই তো? এই যে যখনই প্লিজ কথাটা থাকবে, তখন আমরা অর্ডার্ড কথাটা কিন্তু লিখতে পারবো না, তখন কি লিখবো আমরা? রিকোয়েস্টেড। তাহলে সুনীল রিকোয়েস্টেড শিশির। এবার যেহেতু এই প্লিজ এর জন্য আমরা অলরেডি রিকোয়েস্টেড বসিয়ে নিয়েছি,
আর কিন্তু আমরা এখানে প্লিজটা রিপিট করব না, আমরা এই টু এর মতনই একটা টু বসাবো, এবং যেহেতু এটা ভার্ব তাই এরপর থেকে কিন্তু বসবে টু লেন্ড। আচ্ছা, এরপর একটা ব্যাপার আমরা জানি যে প্রোনাউন গুলো কিন্তু চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। এখানে মি কাকে বোঝাচ্ছে? সুনীল বলছে আমাকে ধার দাও, তাহলে সুনীলকে বোঝাচ্ছে, এখানে হি হয়ে যাবে টু লেন্ড হিম, ঠিক আছে, হিম। এবার এখানে হিম এর ব্র্যাকেটে যাকে বোঝাচ্ছে সেই নামটা লিখে দিতে পারো, না হলে তো হিম বলতে শিশিরকেও বোঝাতে পারে, তাই আমরা মেনশন করে দিলাম যে সুনীল রিকোয়েস্টেড শিশির টু লেন্ড হিম সাম মানি, টু লেন্ড হিম সাম মানি। চলো এবার আমরা দেখবো অ্যাডভাইস। প্রত্যেকটা আমরা আরো অনেকটা করে কিন্তু প্র্যাকটিস করব, অনেকগুলো কোয়েশ্চেনের উপর প্র্যাকটিস করব। এটা জাস্ট তোমাদেরকে একটা একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে রুলস গুলো কিভাবে হয়। এবার অ্যাডভাইসের ক্ষেত্রে কি বলছে, অ্যাডভাইসের সেন্টেন্স গুলো তোমরা বুঝতে পারবে, সবকিছুই যে অর্ডার করছে তা না। এবার কোনো বাবা যদি তার ছেলেকে বলে, যেমন এখানে বলছে মাই ফাদার সেড টু মি থিঙ্ক কেয়ারফুলি বিফোর ইউ অ্যাক্ট, কোনো কিছু করার আগে ভালোভাবে ভেবে দেখো। এটা আমরা কি অর্ডার বসাতে পারবো? মানে এটা শুনে কি কখনো মনে হবে যে কোনো বাবা তার ছেলেকে বা আমার বাবা আমাকে অর্ডার করছে যে কোনো কাজ করার আগে ভেবে দেখো? না, এটা ন্যাচারালি বুঝতে হবে যে এটা কিন্তু অর্ডার না, এটা একটা অ্যাডভাইসের মতন, উপদেশ। তাহলে এক্ষেত্রে আমরা অর্ডারও লিখবো না, রিকোয়েস্টেডও লিখবো না, আমরা লিখবো অ্যাডভাইসড। মাই ফাদার অ্যাডভাইসড। আচ্ছা, অ্যাডভাইসড এর স্পেলিং কিন্তু SED, ঠিক আছে। যদি ADVIC, এটা কিন্তু নাউন ফর্ম, এর সাথে কিন্তু কখনো ডি অ্যাড হয় না, এটা হচ্ছে নাউন। এবং ADVIAC টা হচ্ছে ভার্ব, এবং সেই ভার্বের সাথে আমরা ডি অ্যাড করলাম, তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি লিখলাম। এরপরে আমরা টু লিখবো, বাকিটা লিখতে থাকি। টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর। আচ্ছা, এখানে ইউটা কি হবে? ইউটা আমাকে বোঝাচ্ছে, তাই তো, ইউটা যেহেতু আমাকে বোঝাচ্ছে এখানে হয়ে যাবে বিফোর আই অ্যাক্ট। এবার আরেকটা জিনিস, এই সেন্টেন্সে অ্যাডভাইসড পাস্ট বোঝাচ্ছে, এবং তাহলে এটা আমরা কেন অ্যাক্ট রাখলাম? এটা একটা কোয়েশ্চেন, এটা কেন অ্যাক্টেড হলো না? যে আমি যেন, মানে বাবা অ্যাডভাইস করেছে আমি যেন ভেবে কাজটা করি, বা পাস্টের কথা বলছে। অ্যাক্টেড এই জন্য হলো না, কারণ এটা এমন একটা অ্যাডভাইস যেটা হচ্ছে মানে সব সময়ের জন্যই কিন্তু খাটে এই অ্যাডভাইসটা, এটা শুধুমাত্র সেই মুহূর্তের জন্য বলা না, ঠিক আছে। তাহলে এটা একটা প্রেজেন্ট টেন্সের মতনই ধরবো, এটা এমন একটা অ্যাডভাইস যেটার কোনো পাস্ট হয় না, ঠিক আছে। এটা প্রেজেন্ট, এটা কিন্তু ফিউচার প্রেজেন্ট সব সময় কিন্তু এই অ্যাডভাইসটা খাটে। তাহলে সেই জন্য আমরা অ্যাডভাইস, যতই এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকুক না কেন, আমরা কিন্তু এখানে একটা অ্যাক্টই রাখলাম। মাই ফাদার অ্যাডভাইসড মি টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর আই অ্যাক্ট, মানে আমি যখনই অ্যাক্ট করি, যখনই আমি কিছু করি না কেন কোনো কাজ, আমি যেন ভেবে দেখি। এরকম ভুল কিন্তু তোমরা কখনো করবে না, যে এই ধরনের কথা যেগুলো উপদেশ, যেগুলো সবসময় শোনার মতন উপদেশ, সেগুলোকে কিন্তু কখনো পাস্টে কনভার্ট করবে না, ঠিক আছে। চল এবার আমরা নেক্সট রুলস দেখে নিই। এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপর, মানে সমস্তটাই কিন্তু অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক ছিল, ঠিক আছে। কমান্ড ছিল, রিকোয়েস্ট বা অ্যাডভাইস, প্রত্যেকটারই আমরা অ্যাফার্মেটিভ পড়েছি। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সেস পড়বো, মানে যেখানে কোনো কিছু করতে বারণ করা হচ্ছে, সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। এবার দেখে নিই যে ডু নট দিয়ে যখন কিছু থাকবে তখন সেটার আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করব। ফার্স্ট এটা বলছে আই সেড টু মাই ব্রাদার ডু নট রান ইন দ্য সান, ঠিক আছে, মানে রোদ্রে দৌড়িও না, রোদ্দুরে, তো সেটা বারণ করছি আমি আমার ভাইকে। তাহলে এক্ষেত্রে যে সেড টু মাই ব্রাদার ডু নট রান ইন দ্য সান, এই যে ডু নট রান ইন দ্য সান, এটা কিন্তু একটা অর্ডারও বলতে পারো তোমরা, যে অর্ডার করছি, বা তোমরা অ্যাডভাইসও বলতে পারো, যে তাকে সাজেস্ট করছো, মানে অ্যাডভাইস করছো যে দৌড়িও না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা নিলাম যে আই, সাপোজ অর্ডারই নিচ্ছি, যে আই অর্ডার্ড মাই ব্রাদার
এর পরের চেঞ্জেসটা কিন্তু ভালো করে দেখবে। যেহেতু ডু নট দিয়ে বারণ করছে কোনো কিছু, আমরা এতক্ষণ কি করছিলাম, টু দিয়ে ভার্বের পার্টটা লিখছিলাম। ডু নট থাকলে নটটাকে আমরা বসিয়ে দেবো আগে, ঠিক আছে? এই ডুটার কিন্তু কোনো কাজ নেই, নটটা বসালাম, নটের পরে একটা টু বসাবো, তারপরে আমরা রান ইন দা সান লিখবো, রান ইন দা সান। তাহলে কি দাঁড়ালো, আই অর্ডার্ড মাই ব্রাদার নট টু রান ইন দা সান। আরেকটা জিনিস হতে পারে, তোমরা ফরবিড দিয়ে করতে পারো, মানে ফরবিড মানে ফরবিড হচ্ছে কোনো কিছুতে বাধা দেওয়া। যেহেতু সেট টু আছে তাহলে আমরা অর্ডার লিখলাম পাস্ট ফর্মে, তেমনি আমরা একইভাবে এটা অর আমরা ফরবিড করব, ঠিক আছে? FORBADE, প্রেজেন্ট টেন্সটা হচ্ছে কি ফর বিড, কোনো কিছু বাধা দেওয়া। পাস্ট ফর্মটা কি ফরবিড, তাহলে আই ফরবিড মাই ব্রাদার। যদি আমরা ফরবিড লিখি তাহলে এখানে নট কিন্তু লিখবো না, তখন আমরা ডাইরেক্ট টু লিখবো, তাহলে আমরা এইটুকুনি পার্ট কিন্তু লিখবো না, ঠিক আছে? টু লিখবো, টু এর পর বাকিটা লিখবো, টু রান ইন দা সান। তাহলে আই ফরবিড মাই ব্রাদার টু রান ইন দা সান। চলো পরেরটা দেখি, দ্য টিচার সেড টু মি ডু নট ওয়েস্ট টাইম। এটা কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? কি হবে, পজ করে আগে নিজেরা চেষ্টা করো, তারপরে উত্তরটা মিলিয়ে নাও, দেখো যে কতটা তোমরা শিখলে। দ্য টিচার সেড টু মি ডু নট ওয়েস্ট টাইম, এখানেও কিন্তু আমরা দ্য টিচার অ্যাডভাইসড বলতে পারি, দ্য টিচার অ্যাডভাইসড মি, একটা নট লিখবো, ডু তো আমরা লিখবো না, নট, এই নটটা বসাবো, তারপরে এটা টু বসাবো, নট টু ওয়েস্ট টাইম। বা আরেকটা কি লিখতে পারি, দ্য টিচার, এতটা লিখলাম, এরপর একটা ফরবিড লিখতে পারি, ফরবিড মি, তখন আমরা নট লিখবো না, তখন লিখবো ফরবিড মি টু ওয়েস্ট টাইম, তাই তো এই পার্টটা। চলো এবার 3 নম্বরটা দেখা যাক, ফাদার সেড টু মি ডু নট রিড সো ফাস্ট। তাহলে এখানে ফাদার যদি আমরা অ্যাডভাইসড দিয়ে করি, ফাদার অ্যাডভাইসড মি, নট বসাবো, একটা টু বসাবো, এটা তো লিখবো না আমরা, নট লিখলাম, টু লিখলাম, তারপরে রিড সো ফাস্ট, তাই তো, নট টু রিড সো ফাস্ট। আর যদি ফরবিড দিয়ে করি, ফাদার ফরবিড মি, তখন আমরা নট লিখবো না, তখন আমরা এই পার্টটা লিখবো না, লিখবো টু রিড সো ফাস্ট। আশা করি বোঝা গেছে। চলো আরো কটা কোয়েশ্চেন একটু মিক্সড এক্সারসাইজ আমরা করে নিই, এবং সেগুলো যদি তোমরা পারো তাহলে বুঝে নাও যে তোমরা কিন্তু আর কখনোই এই রুলসটা ভুলবে না, একদমই শিখে গেছো ভালো মতন। চলো এবার দেখে নিই এই কোয়েশ্চেন গুলো তোমরা কে কে পারো, প্রত্যেকটা রুলসই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। প্রথমটা বলছে, দ্য রিসেপশনিস্ট সেড টু মি প্লিজ সাইন দ্য রেজিস্টার। ভিডিওটা পজ করো এবং চেষ্টা করো আনসারটা করার, তারপরে ভিডিওটা প্লে করে মিলিয়ে নাও, ঠিক আছে? চলো আমি করছি, দ্য রিসেপশনিস্ট, এটা আমরা আগে লিখবো, দ্য রিসেপশনিস্ট কি বলছে, প্লিজ সাইন দ্য রেজিস্টার, রিকোয়েস্ট করছে, তাই তো? তাহলে আমরা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসাবো, রিকোয়েস্টেড মি, প্লিজটা তাহলে আমরা লিখবো না, এরপর একটা টু লিখছি, তাই তো? তারপরে টু সাইন দ্য রেজিস্টার, টু সাইন দ্য রেজিস্টার। চলো নাম্বার 2, দ্য মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট পলিশ মাই শুজ। এখানে কোনো প্লিজ বলছে না, পলিশ মাই শুজ ডাইরেক্ট বলছে, তাহলে এটা অর্ডার করছে, মাস্টার সার্ভেন্টকে অর্ডার করছে, দ্য মাস্টার অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু
পলিশ, এখানে মাইটা কাকে বোঝাচ্ছে, মাস্টারের কথা, অর্থাৎ হিজ শুজ, তাই তো। চলো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, নীলাদ্রি সেড টু বাপ্পা ডু নট রান সো ফাস্ট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য দিলাম, চলো তোমরা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। নাম্বার 4টা আমি সলভ করছি। হি সেড টু সুজয় নাও হ্যাভ আ কাপ অফ টি। আচ্ছা, কেউ যদি চা খেতে ডাকে নিশ্চয়ই কেউ কাউকে অর্ডার করবে না যে চলো চাটা খাই, রিকোয়েস্ট করছে, তাই তো, বুঝে নিতে হবে। তাহলে হি রিকোয়েস্টেড সুজয় টু, টু লিখবো, এই নাওটা এখন আমরা হোল্ডে রাখছি, বাদ কিন্তু দেব না। টু, এবার টু এর পরে হ্যাভ এর পর থেকে পুরোটা লিখবো, টু হ্যাভ আ কাপ অফ টি, এই নাওটা এর পরে দেন হয়ে বসবে। তাহলে হি রিকোয়েস্টেড সুজয় টু হ্যাভ আ কাপ অফ টি। ঠিক আছে, এবার এখানেই তাহলে আমাদের আজকে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ কিন্তু শেষ করেছি, কিন্তু একটা জিনিস তোমাদের বাকি আছে, সেটা হচ্ছে লেট। বিগিনিং উইথ লেট, এটার একটা সেপারেট ভিডিও বানাবো, ঠিক আছে, এটা একটু ভালোভাবে বুঝতে হবে, এটাকে একটু সময় দিতে হবে। মানে একদমই টাফ না, ভীষণ ইজি, খুব সিম্পল ভাবে বোঝাবো। কিন্তু আজকের ভিডিওতে আমি যেগুলো বোঝালাম সেগুলো ভালো করে কিন্তু আরেকবার দেখে নিও, রিভাইজ করে নিও অবশ্যই। আর এগুলো কিন্তু ভুল হবে না যদি তোমরা ভালো করে একবার দেখে নাও। নেক্সট ভিডিওতে আমরা বিগিনিং উইথ লেট, লেট দিয়ে যে সেন্টেন্সেস গুলো শুরু হয় সেগুলোর ন্যারেশন চেঞ্জ কি করে করব সেগুলো আমি শেখাবো তোমাদেরকে। তো চলো সবাই ভালো থেকো, ভিডিওটা অবশ্যই কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, and thank you for watching.